বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছেলেরা, আগামী 26 তারিখ থেকে আমি অবসরোত্তর ছুটিতে চলে যাব। এই করোনাকালীন বিপর্যস্ত পরিস্থিতিতে তোমাদের সাথে দেখা হলো না, সেজন্য খুবই দুঃখ রয়ে গেল মনে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ থাকবে তোমাদের জন্য। যদি কোনো সমস্যা হয় আমার সাথে পরবর্তীতে তোমরা যোগাযোগ করতে পারবে। যাই হোক, আজকে পাঠে আসি। আজকে আমাদের টপিকস হলো অপরবর্ত প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন সিস্টেম ও পরিবেশ বিবেচনা করে। কার্নো চক্র থেকে আমরা জানি, কার্নো চক্র থেকে আমরা পেয়ে যাই কার্নো চক্র থেকে আমরা পাই যে Q2/Q1 T1 Q2/T2 প্লাস Q1/T1 ইকুয়াল টু 0। এটা আমরা কার্নো চক্রের সমীকরণ, দক্ষতার সমীকরণ থেকে আমরা এটা পাই। এখন যেহেতু উভমুখী প্রক্রিয়ায় সর্বোচ্চ কাজ পাওয়া যায় এবং সর্বাধিক তাপ শোষিত হয়, সেজন্য কার্নোর উভমুখী চক্রের দক্ষতা সর্বাধিক হয়। সুতরাং যদি কোনো চক্রে তোমার এক বা একাধিক তাপ উভমুখী অপরাবর্ত থাকে, তার মানে হলো সম্পূর্ণভাবে উভমুখী নয় এমন কোনো চক্রের দক্ষতা কার্নোর উভমুখী চক্রের দক্ষতা থেকে কম হবে। তার মানে আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি যে Q2/T2 প্লাস Q1/T1 লেস দেন 0। যদি কোনো প্রক্রিয়ায় এক বা একাধিক অপরাবর্ত ধাপ থাকে, তাহলে সেই চক্রের জন্য আমরা লিখতে পারি যে Q2/T2 প্লাস Q1/T1 ইকুয়াল টু 0, অর্থাৎ সামেশন অফ Q/T লেস দেন 0। এটা সিদ্ধান্ত করা যায় কার্নো চক্রের সমীকরণ থেকে। এখন একটা সাধারণ চক্র আমরা ধরে নিতে পারি, AB চক্র আমরা বিবেচনা করি। ABA এই সাধারণ চক্রটা আমরা বিবেচনা করি, যার A থেকে B পথটা, A টু B পথে যে পরিবর্তন হবে তাতে এক বা একাধিক অপরবর্ত ধাপ থাকে। পরবর্ত ধাপ বিশিষ্ট এটা। এবং B থেকে A পথটা সম্পূর্ণ পরবর্তী। আচ্ছা, তাহলে এই চক্রের জন্য আমরা লিখতে পারি চক্রের জন্য লেখা যায় সামেশন অফ QR/T A to B প্লাস সামেশন অফ লেস দেন 0। 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন কথা হলো যে তাহলে 3 1 2 3 এটা মতো 4 হবে। আচ্ছা, এখন QIR/T এই পথটা যেহেতু অপরাবর্ত, হ্যাঁ, এই পথটায় অপরাবর্তভাবে তাপ শোষিত হয়েছে, কাজে এই সামেশনটা নির্দিষ্ট না এবং একে সংজ্ঞায়িত করা যায় না। তবে Q_reversible/T এটা সংজ্ঞা দেওয়া যায়। এন্ট্রপির সংজ্ঞা থেকে এর মান লেখা যায়, কত হবে যে Q_reversible/T equal to
এস এ মাইনাস এস বি। প্রথম সামেশনটা এটা নির্দিষ্ট না এবং পথ নির্ভরশীল, কাজেই একে একে সংজ্ঞায়িত দেওয়া যায় না, এর সংজ্ঞা জানা নেই, কিন্তু এটা এন্ট্রপি পরিবর্তনের সংজ্ঞা থেকে আমরা এটা লিখতে পারি যে কিউ রিভার্সিবল বাই টি বি টু এ হলো এস এ মাইনাস এস বি। আচ্ছা, এখন এই কিউ রিভার্সিবল বাই টি এটিকে বি পরিবর্তনের জন্য, এ থেকে বি পরিবর্তনের জন্য এস এ মাইনাস এস বি আমরা বি থেকে এ পরিবর্তনের জন্য এস এ মাইনাস এস বি আমরা লিখলাম। এখন আগের সমীকরণে আমরা যদি এখানে বসায় দিই, এখানে যদি আমরা বসায় দিই ভ্যালুটা, তাহলে এটা হবে লেস দেন 0, অথবা একে এইভাবেও লেখা যায় যে অথবা সাজায় যদি লিখি তাহলে লিখতে পারি এস বি মাইনাস এস এ। তার মানে এ থেকে বি পরিবর্তনের জন্য ইউনিফর্ম করা হলো, এ থেকে বি পরিবর্তনের জন্য কিউ রিভার্স সামেশন অফ কিউ আই আর বাই টি লেস দেন এস বি মাইনাস এস এ। এখন এস বি মাইনাস এস এ সিস্টেমের এই পথে পরিবর্তনের জন্য সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি, হ্যাঁ, এবং সিস্টেম কিউ আই আর পরিমাণ আই আর বাই টি পরিমাণ তাপ পরিবেশ থেকে শোষণ করেছে, তাহলে এবং শোষণ করার ফলে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি হয়েছে এস বি মাইনাস এস এ পরিমাণ। সুতরাং কিউ সামেশন অফ কিউ আই আর বাই টি একে পরিবেশের এন্ট্রপি হ্রাস হিসাবে আমরা ধরতে পারি, হ্যাঁ, পরিবেশের এন্ট্রপি হ্রাস হিসাবে আমরা একে ধরা যেতে পারি। আচ্ছা, তাহলে এবং যদিও সিস্টেম এটা অপরিবর্তিতভাবে এই পরিমাণ তাপ গ্রহণ করেছে, কিন্তু হিসাবের সুবিধার জন্য ধরা হয়েছে এই পরিমাণ তাপ সিস্টেম পরবর্তীভাবে গ্রহণ করেছে। তাহলে এটা হলো সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি। এবং এটা হলো সিস্টেমের পরিবেশের এন্ট্রপি হ্রাস। এন্ট্রপি হ্রাস, আচ্ছা, পরিবেশের এন্ট্রপি হ্রাস। তাহলে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি হলো এস বি মাইনাস এস এ এবং পরিবেশের এন্ট্রপি হ্রাস হলো সামেশন অফ কিউ আই আর বাই টি এ টু বি। তাহলে মোট এন্ট্রপি পরিবর্তন, নিট এন্ট্রপি পরিবর্তনটাকে আমরা লিখতে পারি কিভাবে, যে ডেল্টা এস ইকুয়াল টু হলো সামেশন অফ নিট এন্ট্রপি সিস্টেম এবং পরিবেশের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে এস এ মাইনাস সামেশন অফ কিউ আই আর বাই টি ফ্রম এ টু বি, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি। এটা হলো নিট এন্ট্রপি পরিবর্তন। যেহেতু কিউ আই আর বাই টি লেস দেন, এই সমীকরণ 5 থেকে আমরা দেখছি, 5 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে কিউ আই আর বাই টি লেস দেন এস বি মাইনাস এস এ। সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি থেকে পরিবেশের এন্ট্রপি হ্রাসটা ক্ষুদ্র, সুতরাং বলা যায় কি যে ডেল্টা এস নিট এন্ট্রপি পজিটিভ। তার মানে হলো যে অপরিবর্ত প্রক্রিয়ায় অথবা যে কোনো অপরিবর্ত ধাপ বিশিষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির বৃদ্ধি ঘটে, হ্যাঁ, এন্ট্রপির বৃদ্ধি ধনাত্মক হয়। এখন যদি বি থেকে এ পথটা আমরা আবার বিবেচনা করি, এ থেকে বি পথটা আমরা বিবেচনা করলাম, বি থেকে এ পথটা সম্পূর্ণ পরাবর্ত, সে পরাবর্ত প্রক্রিয়ার জন্য
সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি হয় এবং পরিবেশের এন্ট্রপি হ্রাস। এ থেকে বি পথের জন্য, বা পথের না লিখে আমরা প্রক্রিয়ার জন্য লিখি, এ থেকে বি পরিবর্তনের জন্য সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি ডেল্টা এস সিস্টেম ইকুয়াল টু হলো কিউ রিভার্সিবল বাই টি, যেহেতু এটা সম্পূর্ণ রিভার্সিবল, এবং পরিবেশের এন্ট্রপি হ্রাস, পরিবেশ ইকুয়াল টু মাইনাস কিউ রিভার্সিবল বাই টি। তাহলে নিট এন্ট্রপি পরিবর্তন হবে টোটাল ডেল্টা এস ইকুয়াল টু হবে 0। কীভাবে 0 হবে? কিউ রিভার্সিবল বাই টি মাইনাস কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এ থেকে বি এর জন্য ডেল্টা এস এর মান 0 হয়, এবং বি থেকে এ পরিবর্তনের জন্য বি থেকে এ পরিবর্তনের জন্য ডেল্টা এস এর মানটা হলো তোমার পজিটিভ। তাহলে সুতরাং টোটাল এ বি এ চক্রের জন্য ডেল্টা এস হলো পজিটিভ প্লাস 0 ইকুয়াল টু হলো পজিটিভ। সুতরাং যে কোনো চক্র অথবা এক বা একাধিক অপরাবর্ত ধাপ বিশিষ্ট যে কোনো প্রক্রিয়ার জন্য ডেল্টা এস বা এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক হয়, যেহেতু প্রাকৃতিক প্রক্রিয়াগুলি সবই একমুখী বা অপরাবর্ত, কাজেই ওই ধরনের প্রক্রিয়ায় এন্ট্রপির বৃদ্ধি ধনাত্মক হবে। তার মানে এন্ট্রপি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই সিদ্ধান্তটিকে ক্লসিয়াস তার একটা দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা উপস্থাপন করে, যে বিশ্বের এন্ট্রপি ক্রমবর্ধমান, বিশ্বের এন্ট্রপি ক্রমবর্ধমান। এটা ক্লসিয়াসের স্টেটমেন্ট। বিবৃতি এটা হলো যে বিশ্বের এন্ট্রপি ক্রমবর্ধমান। আচ্ছা, তাহলে এই অপরাবর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন থেকে এই সিদ্ধান্ত ক্লসিয়াস সিদ্ধান্ত থেকে ক্লসিয়াস একটা বিবৃতি দেন, যেটা এন্ট্রপির মাধ্যমে দ্বিতীয় সূত্রের উপস্থাপনা। সেটা হলো যে বিশ্বের এন্ট্রপি ক্রমবর্ধমান, তবে সামগ্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যে এন্ট্রপি দশা রূপান্তরে কিভাবে এন্ট্রপি পরিবর্তন হিসাব করা যায়। এন্ট্রপি পরিবর্তন বিভিন্ন বস্তুর ভৌত দশার পরিবর্তনে বিভিন্ন বস্তুর
ভৌত দশার পরিবর্তন যেমন গলন, বাষ্পীভবন, এই ধরনের প্রক্রিয়াগুলা এবং অথবা কোনো বস্তুর এক রূপভেদ থেকে অন্য রূপভেদে রূপান্তর, এই ধরনের পরিবর্তনগুলো সাধারণত উভমুখী এবং সাম্যাবস্থায় এই ধরনের পরিবর্তন ঘটে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। তো সুতরাং এই ধরনের প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হিসাবের জন্য কি করা হয় যে যে রূপান্তরে কিভাবে এটা আমরা বের করতে পারি, যে এটা করা হয় যে সিস্টেম যে তাপটা গ্রহণ করে সেই তাপটাকে যে তাপমাত্রায় এই পরিবর্তনটা ঘটে সেই তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটা হলো এই দশা রূপান্তরের এন্ট্রপি পরিবর্তন। যেহেতু এগুলো উভমুখী প্রক্রিয়া, গলন, বাষ্পীভবন ইত্যাদি, গলন, বাষ্পীভবন, বা রূপভেদের পরিবর্তন, এরকম বিভিন্ন রকম ইত্যাদি, এইগুলা হলো উপমুখী প্রক্রিয়া। এবং এই ঊর্ধ্বপাতনও আছে। এই ধরনের প্রক্রিয়াগুলিতে তোমার কি হয় যে এন্ট্রপি হিসাব করা হয়। এন্ট্রপির যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার থেকে, যেমন মনে করো এই রূপান্তরের এন্ট্রপিটা হিসাব করা হবে এইভাবে, রূপান্তর বা পরিবর্তন, এটাকে আমরা ট্রান্সফরমেশন লিখি, এটা হবে এ থেকে বি, ধরো রূপান্তরটা ঘটলো, কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি ট্রান্স। তার মানে হলো হিসাবটা এইভাবে করা হয় যে এই রূপান্তরটা যদি এই অবস্থা থেকে বি অবস্থায় হয় তাহলে কিউ রিভার্সিবল, আমরা জানি যে কিউ রিভার্সিবল ইকুয়াল টু ডেল্টা এইচ, অতএব ডেল্টা এস এর ভ্যালু হবে, হিসাব করতে হবে ডেল্টা এইচ বাই এ। যেমন আমি একটা দেখাই যে তোমার কঠিন তরলের ক্ষেত্রে গলন, কঠিন থেকে তরল, এর ক্ষেত্রে হিসাব হবে ডেল্টা এস। হিসাব করা হবে হলো কিভাবে, যে এটাকে এস এম যদি দেই মেল্টিং, তাহলে ডেল্টা এইচ এম বাই টি এম। এখানে ডেল্টা এইচ এম হলো গলনের সুপ্ত তাপ, হ্যাঁ, এবং টি এমটা হলো কঠিনের গলনাঙ্ক। সেরকম যদি হিমায়ন হয় এটা ঠিক তাহলে ডেল্টা এস এফ, হ্যাঁ, ফিউশন, এটা হবে ডেল্টা এইচ এফ বাই টি এফ। হ্যাঁ, ডেল্টা এইচ এফ হলো তোমার গলনের সুপ্ত তাপ বা হিমায়নের সুপ্ত তাপ, আর টি এফটা হলো তরলের হিমাঙ্ক। এরকম তোমার বাষ্পীভবনের ক্ষেত্রে আমরা করতে পারি। বাষ্পীভবন হলো তরল বাষ্পের ক্ষেত্রে আমরা এইটাও দেখাতে পারি যে ডেল্টা এস ভি ইকুয়াল টু হলো ডেল্টা এইচ ভি বাই টিবি। এখানে ডেল্টা এইচ ভি হলো তরলের বাষ্পীভবনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবনের সুপ্ত তাপ, আর টিবি হলো তরলের স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট। তো এইভাবে হিসাব করে আমরা এটা বের করতে পারি। এখানে হিসাবটা যেমন 100 ডিগ্রি তাপমাত্রায় পানির বাষ্পীভবনের এন্ট্রপি আমরা বের করতে পারি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির বাষ্পীভবনের এন্ট্রপি পরিবর্তন
এন্ট্রপির পরিবর্তনটা হবে কি হবে, যে ডেল্টা এইচ ভি বাই টিবি, হ্যাঁ, তাহলে ডেল্টা এইচ ভি ইকুয়াল টু হবে ডেল্টা এইচ ভি বাই টিবি। এখন আমরা জানি যে এটা হলো 40600 জুল পার মোল, আর এটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে পার এত কেলভিন। তাহলে এটার ভ্যালু আসছে হলো 108.8 জুল পার কেলভিন পার মোল। এইভাবে তোমার এটা হিসাব করে নেওয়া হয়। সেরকম তোমার কি হয়েছে কঠিন থেকে বাষ্প, এর ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি, কঠিন বাষ্পের ক্ষেত্রেও বা রূপান্তরের ক্ষেত্রেও এইভাবে তোমার হিসাব করা যায়। কঠিন বাষ্পের রূপান্তরের জন্য এখানে ডেল্টা এইচ সাবলিমেশন, আর এটা হবে সাব ঊর্ধ্বপাতন তাপ, কঠিন থেকে বাষ্প, এইভাবে তোমার হিসাব করা হয়। বিভিন্ন বস্তুর এক অবস্থা থেকে এক দশা থেকে অন্য দশায় রূপান্তর, এই প্রক্রিয়াটা উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে, যেটা সাম্যাবস্থায় এই প্রক্রিয়াটা ঘটে, তার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন এইভাবে হিসাব করা যায়। এখন যদি বিভিন্ন তাপমাত্রার সীমার মধ্যে এন্ট্রপি পরিবর্তন হিসাব করতে হয়, বিভিন্ন তাপমাত্রার সীমার মধ্যে, তাহলে সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা বের করতে হবে। তাপমাত্রা অথবা চাপের সীমা এন্ট্রপি পরিবর্তন যদি বের করা লাগে, তাহলে তোমার কি করতে হবে, যে ডেল্টা এস পি স্থির চাপে যদি এটা ঘটে, তাহলে আমরা বের করবো হলো ডিএস T1 থেকে T2, এটা দাঁড়াবে এনসিপি T2, তাহলে এনসিপি লগ T2 বাই T1, এইভাবে বের করতে পারা যায় ফর্মুলা। অথবা যদি স্থির তাপমাত্রায় আমাকে বের করতে হয় চাপের প্রক্রিয়ায়, তাহলে এটা দাঁড়াবে কি হবে, যে P1 থেকে P2 D ln P, এটার ভ্যালু আসবে এনসিপি লগ P2 বাই P1। এই ফর্মুলা দিয়ে কোনো নির্দিষ্ট তাপমাত্রার সীমায় এন্ট্রপি পরিবর্তন হিসাব করা হয়। এখন কথা হলো যে তোমার যে এই প্রক্রিয়াগুলি আমরা বললাম যে উভমুখী প্রক্রিয়া। এখন কোনো প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত প্রক্রিয়া বিভিন্ন তাপমাত্রার সীমায় ঘটে, সেই প্রক্রিয়ায় এক বা একাধিক উভমুখী প্রক্রিয়া থাকে বা পরাবর্ত প্রক্রিয়া থাকে। যেমন কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে আর একটা তাপমাত্রা পর্যন্ত পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন যদি হিসাব করতে হয়, তাহলে ডেল্টা এইচ বাই টি দিয়ে সরাসরি এককভাবে এটা ব্যবহার করে এই এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করা যায় না। তো সেই ক্ষেত্রে করতে হয় কি, যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রক্রিয়ার জন্য প্রতিটা প্রক্রিয়ার জন্য আলাদা করে এন্ট্রপি পরিবর্তনটা বের করে তারপরে সবগুলো যোগ দিয়ে এই মোট এন্ট্রপি পরিবর্তন হিসাব করা হয়। যেমন আমি একটা দেখাই, উদাহরণ দিলে সেটা বোঝা যাবে যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে
সেন্টিগ্রেড হতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য বরফের বস্তুর বরফ বা পানির যেটা এন্ট্রপি পরিবর্তন, বরফটিকে পানিতে পরিবর্তনের জন্য পরিবর্তনটা হলো বরফ পানি, হ্যাঁ, বা কঠিন পানি, এন্ট্রপি পরিবর্তন। তাহলে আমাকে কি করতে হবে যে এখানে এই প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ সংশ্লিষ্ট, হ্যাঁ, যেমন স্টেপ 1 এটা হলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফের গলন। আচ্ছা, এই গলন প্রক্রিয়ার জন্য ডেল্টা এস হবে S1 ধরি আমি, এটা হবে ডেল্টা এইচ বাই টি। এইটা থেকে আমরা নির্ণয় করতে পারবো যে এটা ডেল্টা SF বাই, যেহেতু ফিউশন হিমাঙ্ক, সেই এইটাতে আমি বের করতে পারবো। স্টেপ 2 হলো যে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্তকরণের উত্তপ্তকরণ এই প্রক্রিয়াটার জন্য এন্ট্রপি পরিবর্তন ডেল্টা S2 হবে কত হবে? CP log CP, এটাকে আমরা T1 T2 দিতে পারি সরাসরি, DT বাই T ইকুয়াল টু হবে হলো CP log T2 বাই T1, মানে T 100 ডিগ্রি বাই T 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কনভার্সন করে নিলে যা হয় তা। আচ্ছা, স্টেপ 3 হলো কি হবে? 100 ডিগ্রি তাপমাত্রায় পানির বাষ্পীভবন। 3 নম্বর প্রক্রিয়া হলো 100 ডিগ্রি তাপমাত্রায় পানির বাষ্পীভবন। এটা একটা উভমুখী প্রক্রিয়া, কাজে এখানে ডেল্টা S3 হবে কত হবে? যে ডেল্টা HV বাষ্পীভবনের সূত্রতা বাই তার বয়লিং পয়েন্টে ভাগ দিতে হবে TB। আচ্ছা, স্টেপ 4 হলো 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্তকরণ। তাহলে এখানে হবে ডেল্টা S4 ইকুয়াল টু হবে CP log T2 হলো T 110 বাই T 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে এখন সবগুলি প্রক্রিয়ার এন্ট্রপি পৃথকভাবে বা স্বতন্ত্রভাবে নির্ণয় করে মোট এন্ট্রপি পরিবর্তন কিভাবে বের করা যাবে? টোটাল S হবে ডেল্টা S1 প্লাস ডেল্টা S2 প্লাস ডেল্টা S3 প্লাস ডেল্টা S4
সবগুলা যোগ দিলে তোমার এন্ট্রপি বের হবে, মোট এন্ট্রপি এখানে বের হবে। তো যাই হোক, এখন নেক্সট আমরা একটু বলি যে এন্ট্রপির ভৌত তাৎপর্য। এন্ট্রপির ভৌত তাৎপর্য। এন্ট্রপি আমরা জানি যে এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপক, আণবিক বিশৃঙ্খলার পরিমাপক। কোনো সিস্টেমের এন্ট্রপি যদি বেড়ে যায় সেখানে আণবিক বিশৃঙ্খলা বেড়ে যায়, যদি এন্ট্রপি কমে যায় তাহলে আণবিক বিশৃঙ্খলা কমে যায়। তবে এন্ট্রপিও আণবিক বিশৃঙ্খলার সাথে তোমার কি হবে যে আণবিক বিশৃঙ্খলা যখন বেড়ে যায় সিস্টেমের তখন স্বতঃস্ফূর্ততা বেড়ে যায়, এবং সিস্টেমে আণবিক বিশৃঙ্খলা যখন কমে যায়, এন্ট্রপি যখন কমে যায়, সিস্টেম তখন সাম্যাবস্থায় উপনীত হয়। এছাড়া আর একটা বিষয় আছে, এন্ট্রপি সিস্টেমের একটা অংশ থাকে, শক্তির একটা অংশ যেটা কাজে পরিণত হয় না। এন্ট্রপি সেই শক্তির সাথে, সেই শক্তিটাকে বলা হয় অনায়ত্ত শক্তি বা আনঅ্যাভেলেবল এনার্জি। এন্ট্রপি সেই শক্তির সাথে সম্পর্কিত। তো এই শক্তিটা হলো টিএস, অলভ্য শক্তি, অনায়ত্ত শক্তি বা শক্তি হলো টিএস। হ্যাঁ, তাহলে এন্ট্রপি যদি বেড়ে যায়, এই অলভ্য শক্তি বা অনায়ত্ত শক্তির পরিমাণ বেড়ে যায় এবং সিস্টেমে তখন কাজ কম হয়। এছাড়া সিস্টেমের একটা এন্ট্রপি হলো একটা পরিমাণ নির্ভর ধর্ম, বস্তুর ভর যদি বেড়ে যায় সিস্টেমের এন্ট্রপিও বেড়ে যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।